তো যাই হোক, আমি খুব বেশি কথা বাড়াবো না, সরাসরি চলে যেতে চাই সেই মেইলটিতে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমার নাম মনোয়ার হোসেন। বর্তমান ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা শাপলা মিল, দক্ষিণ ধানঘড়া, গাইবান্ধা সদর। এই প্রথম রেডিও সেন্টারে কোনো ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা আমি আমার এক বড় ভাইয়ের কাছে থেকে সংগ্রহ করেছি। আগেই বলে রাখি, ঘটনাটা যার সাথে ঘটেছে তার দাদা একজন কবিরাজ ছিলেন। দাদা ভাই যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করছি। প্রায় 18 থেকে 20 বছর আগের ঘটনা। তখন নাকি সেই গ্রামে অনেক বেশি জিন সম্পর্কিত ঘটনাগুলো ঘটত। আমাদের বাড়ি থেকে 6 থেকে 7টা বাড়ি পরে ছিল আমাদের পরিচিত আব্দুল লতিফ সাহেবের বাড়ি। উনি তখন জওয়ান ছেলে, প্রায় সময়ই অনেক রাত করে বাড়ি ফিরতেন। একদিন রাতে উনি বাজার থেকে বাসায় ফিরছিলেন। গ্রামে তো এক একদিন এক এক জায়গায় হাট বসে, তো ওই দিন যে হাটটি বসার কথা ছিল সেটি কিছুটা দূরে অবস্থান করেছিল সেদিন। আর সেদিন হাট ভাঙা পর্যন্ত তিনি হাটে ছিলেন। হাটে তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে একা একা বাড়ি ফিরছিলেন। দেরি হওয়ায় সে ভাবল শর্টকাট রাস্তা দিয়ে যাবেন। যেমন ভাবনা তেমন কাজ, সে হাঁটা শুরু করলেন। হঠাৎ করে তার মনে পড়ল যে পথ দিয়ে যাবেন ওই পথে তো একটা বড় বাঁশঝাড় পড়ে। রাতের বেলা ওখানে অদ্ভুত অদ্ভুত ঘটনা হয় শুনেছিলেন। কেউ কেউ নিষেধও করতো ওই রাস্তা দিয়ে যেন না যাওয়া হয়। উনি এসব কিছু জানতেন, তারপরও ওই দিন ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। আকাশে পূর্ণিমা ছিল। উনি যখন বাঁশঝাড়ে প্রবেশ করলেন, হঠাৎ বাঁশঝাড়ের দক্ষিণ দিক থেকে একটা ঠান্ডা হাওয়া এসে তার গায়ে লাগে। তারপর তখন ছিল আবার শীতকাল। ওনার কাছে কেন জানি একটা খটকা লাগে। কি মনে করে চারিদিকে একবার তাকান, আশেপাশে কেউ ছিল না তখন। 7-5 ভাবতে ভাবতে উনি আবারও হাঁটতে থাকেন। কয়েক মিনিট হাঁটার পর তার বাম পাশের বাঁশঝাড়টা মনে হলো খুব জোরে 2-3টা ঝাঁকুনি দিয়ে আবার থেমে গেল। উনি একটু চমকে যান, কিন্তু কিছু না ভেবে আবারও হাঁটতে থাকেন। এর কিছুক্ষণ পর আবারও তার পাশে সেই একটু ঝাঁকুনি হলো। এবার ঝাঁকুনিটা মনে হচ্ছে একটু বেশি হলো। তারপর উনি মনের সাহস সঞ্চার করে জিজ্ঞাসা করলেন, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। এবার একটু ভয় পেয়ে হাঁটতে থাকেন তিনি। কিছু দূর সামনে যেতেই একজন সাদা দাড়িওয়ালা, হাতে তসবি সহ সাদা টুপি এবং জোব্বা পরা একজন লোক ওনার দিকে আসতে থাকেন। প্রথমে মানুষ মনে হলো, কিন্তু একটু ভালো করে খেয়াল করতেই তিনি দেখলেন মানুষ যেভাবে হেঁটে আসে তার গায়ে তেমন একটা অসম ওঠানামা বা নড়াচড়া বোঝা যাচ্ছে না। ওনাকে দেখে মনে হচ্ছিল উনি যেন সমানভাবে কোনো স্মুথ একটা পানির উপর ভেসে আসলে যেমন হয় ঠিক সেভাবে আসছেন। তারপর কাছে আসতে দেখলেন উনি ভাসমান। এমনটা দেখেই উনি ভয়ে সেখানে থমকে দাঁড়িয়ে যান। লোকটি কাছে এসে বললেন, তুই এ পথে আর কোনোদিন আসবি না। এখানে অনেক খারাপ জিন থাকে, এরপর আর কোনোদিন আসলে তোর ক্ষতি হয়ে যেতে পারে। এই কথা শুনে উনি ভয়ে কাঁপছিলেন। লোকটি বলল, যা সোজা বাড়ির দিকে হাঁটতে থাকবি, পেছনে ফিরে তাকাবি না। এ কথা বলে উনি আবারও ভাসতে ভাসতে চলে গেলেন। একটু সামনে গিয়েই মনে হলো লোকটি অদৃশ্য হয়ে গেলেন। আর কিছু দেখা গেল না। উনি তারপরও ভয়ে কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিলেন সেখানে। তার যখন হুঁশ ফেরে উনি তখন তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। বাঁশঝাড়ের প্রায় শেষের দিকে আসতেই ওনার শরীরের চাদরটা পেছন থেকে কে যেন টানতে লাগলো। মনে হচ্ছে একটা মেয়েলি কণ্ঠে তাকে বলছে, লতিফ, তুই যাবি না, তোর দাদা আমার অনেক ক্ষতি করেছে, আজ তোকে পেয়েছি। এরপর এমনটা শুনে উনি জোরে দৌড়াতে লাগলেন। বাড়ির উঠানে আসতেই উনি নিহাজ বলে ডাক দিতে দিতে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান ফেরার পর তার পরিবারের মানুষজন তাকে জিজ্ঞাসা করেন কি হয়েছিল। এরপর টানা প্রায় 1 সপ্তাহ ওনার খুব জ্বর ছিল, আর বাড়িতে আসার পর ওনার গায়ের চাদরটা ছিল না। পরদিন ওই বাঁশঝাড়ে গিয়ে খুঁজতেই দেখা গেল চাদরটা অনেক আকাশে, অর্থাৎ অনেক উঁচু একটা বাঁশের মাথায় ঝুলানো, যা কোনো মানুষের পক্ষেই ওখানে ঝুলানো সম্ভব নয়। এরপরে লতিফ সাহেবের দাদা জানায় ওই লোকটির মানুষ নয়, জিন ছিল। ওনার দাদারই ছাত্র। ওই রাতে লতিফ সাহেবের দাদার কাছে এসে ঘটনা বলে গিয়েছিল। এরপর ওই রাতের পর থেকে উনি আর কখনো একা চলাচল করে না, এবং ওই রাস্তায়ও কোনো মানুষ দিনের বেলাতেও শর্টকাটে চলাচল করে না।
ইয়েস, ভয়ের শুরু এখানেই। আমরা শুনলাম প্রথম মেইলটি আমাদেরকে পাঠিয়েছিলেন মনোয়ার হোসেন। আপনাদের কার কাছে কেমন লেগেছে ঘটনাটি আমাদেরকে জানাবেন। এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeela@gmail.com। তো এই পর্যায়ে আমি ফিরতে চাই আপনাদের কথাবার্তাগুলোতে, দেখতে চাই কে কে আছেন আমাদের সাথে।